সিগারেট ফুঁকতেন আর একবারে মনোযোগ দিয়ে বক্তৃতা শুনবার চেষ্টা করতেন, সেখান থেকেও পয়েন্ট তারা নোট করতেন। আর কি বলেছেন, এবার পদ্ধতি আমাদের ছাপ দিতে হবে, দেখি কি হয়। নিজের পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, সবাইকে করতে পেরেছেন, ঘটনা তা না। তাহলে মন্ত্রিসভা গঠনের পর 7 সেন্ট্রাল পে কমিশন আজও তো কার্যকরী করল না, 8 সেন্ট্রাল পে কমিশন তার কাজ শুরু করে দিয়েছে। এখন কর্মচারীরা নিজেরাই বুঝতে পারছেন, নিজেদের পায়ে নিজেরা কুরুল মেরেছে। ডি তো পাচ্ছেন না এখনো, 23টা দিয়ে এখনো জমা আছে, 3-4 বছরে একবার দিয়ে দেয়। আপনাদের মধ্যে শিক্ষক কেরানি কর্মচারী কেউ কেউ প্রতিনিধিদের মধ্যে আছেন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন, হয়তো চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, পেনশনভোগী। সাধারণ কর্মচারী যদি দিয়ে না পায়, আপনারা পেনশনভোগী যারা তারা তো পাবেন না, পাচ্ছেন না তো। তাহলে কি হলো, এ কথাই তো আমরা বুঝাবার চেষ্টা করেছি। আরেকটা কি প্রতিশ্রুতি ছিল, তারা হিসাব বের করেছিল ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের সময় নাকি 50,000-এর বেশি পদ শূন্য পড়ে আছে। আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি, মিথ্যে কথা বলছেন, অসত্য কথা বলছেন, প্রধানমন্ত্রী কি করে এগুলো বলছেন। তখন অমিত শাহ আমাদের কাছে তত গুরুত্বের বিষয় ছিলেন, তিনি ছিলেন তাদের দলের সর্বভারতীয় সভাপতি। তিনিও বলতেন, অন্যরাও বলতেন। আমরা প্রধানমন্ত্রীকেই তার বক্তব্যটাকে সামনে এনে বলবার চেষ্টা করেছি। কোত্থেকে পেলেন আপনারা এই 50,000 শূন্য পদ? আমাদের সরকার প্রতি বছর 2 বার করে অর্থ দপ্তরের সহযোগিতা নিয়ে মন্ত্রিসভায় বসে পর্যালোচনা করে দেখতেন কত শূন্য পদ আছে, এবং তার মধ্যে তফসিলি কত, মানে রিজার্ভ কত, আনরিজার্ভ কত, কোন স্তরের কত, উচ্চ পর্যায় থেকে শুরু করে এ ক্যাটাগরি থেকে একেবারে ডি ক্যাটাগরি পর্যন্ত। এবং এর ভিত্তিতে আমরা প্রতিনিয়তই আলোচনা করে অর্থ দপ্তরের সাহায্য নিয়ে সবাইকে একসাথে হয়তো আমরা সেই শূন্য পদগুলি পূরণ করার ক্ষেত্রে সেই বছরই হয়তো চাকরিতে নিতে পারতাম না, কিন্তু পর্যায়ক্রমে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার চালাতে হবে। নতুন নতুন দপ্তর তৈরি হচ্ছে, কারণ নতুন নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি। পুরনো দপ্তর দিয়ে চলবে না, নতুন দৃষ্টিভঙ্গি, কাজে নতুন কর্মচারী চাই, নতুন অফিসার চাই, এটাও আমাদের করতে হচ্ছে। সঙ্গে সঙ্গে শূন্য পদ পূরণ করতে হচ্ছে, সেগুলো আমরা পূরণ করে চলছিলাম। সর্বশেষ যে হিসেব ছিল আমাদের 17 সালে, সেটা ছিল 16 থেকে 17,000 শূন্য পদ। আমরা মাঠে দাঁড়িয়ে বলেছি, কোথেকে আপনারা 50,000 আনলেন? এটা 16 থেকে 17,000, এবং এটাও প্রতিনিয়ত আমরা পূরণ করে যাওয়ার চেষ্টা করছি। যখন আমরা জবাব চাইছিলাম তখন তারা বলছেন হিসেব আমাদের হাতে আছে। দেখবেন আমরা যখন সরকারে যাব, প্রথম দিন মন্ত্রিসভা তৈরি হওয়ার পর দ্বিতীয় আমাদের সিদ্ধান্ত হবে এই 50,000 পদ প্রথম মন্ত্রিসভায় আমরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করব। আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললাম। তাহলে এই সরকার তৈরি হওয়ার পর এখন তো 7 বছর পূর্ণ হতে চলেছে, মুখ্যমন্ত্রী পাল্টেছে, দল তো একটাই। তো এখন যিনি মুখ্যমন্ত্রী তিনি সেই সময় দলের সভাপতি ছিলেন, কে জানে না, তার অজ্ঞাততে এই বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন, ঘটনা তা না, বা প্রধানমন্ত্রী তার সঙ্গে পরামর্শ করে এই বক্তব্য রাখবো, এটাই তারা ঠিকঠাক করেছেন। তাহলে যখন তিনি সভাপতি তখন অন্য ভদ্রলোক মুখ্যমন্ত্রী, এখন তিনি নিজেই তো মুখ্যমন্ত্রী। এখন তো 50,000 শূন্য পদের কথা বলেন না, হিসেব তো শুনলেন আপনারা, সুদনের কাছে অন্য হিসেব। কর্মচারী যা ছিল তার থেকে প্রায় 55 থেকে 56,000 সংখ্যা কমে গেল। শূন্যপদের হিসাব কে রাখে, কে দেয়, কে কার কাছে যাবে, বুঝে গেছে সব। শূন্যপদ পূরণ হয়নি তো 50,000-এর প্রশ্ন ছিল না, 16 থেকে 17,000 তো ছিল, সে তো আমরাই বলেছি। তো আপনারা 7 বছর হলো সেগুলো পূরণ করুন, সেগুলো তো পূরণ করেনি, বরং নূতন শূন্যপদ তৈরি হয়েছে। আমি দুটো বিষয় শুধু এখানে বললাম, বাদ বাকি আমি নাই গেলাম। সারা দেশে 200 দিনের রেগার কাজ নাই, ত্রিপুরা এসে বলে দিলেন প্রধানমন্ত্রী 200 দিনের রেগার কাজ হবে। আরে অদ্ভুত কথা, ত্রিপুরা কি ভারতবর্ষের বাইরে নাকি? এটা দ্বীপ। তারপরে বলছে 340 টাকা মজুরি হবে। কেরালা, হরিয়ানা ছাড়া, কর্ণাটক ছাড়া 300 টাকার উপর কোন রাজ্যেই আপনার এই রেগার মজুরি ছিল না। 340 টাকা তখনও হয়নি। আমরা বলছি একটা রাজ্য দেখাতে পারেন ভারতবর্ষের কোন রাজ্যে 340 টাকা রেগার মজুরি পায়?
এই যে তিনটা রাজ্যের নাম আমি উল্লেখ করলাম, তাদের মজুরি দেশের অন্যান্য রাজ্যের চাইতে একটু বেশি, এবং তার মধ্যে আপনার ইয়েও আছে, তামিলনাড়ু আছে। কি করে বলছেন 340 টাকা মজুরি হবে? লড়াই করছি আমরা, দাবি করছি আমরা যে আপনারা জিনিসপত্রের দরদাম বৃদ্ধির সঙ্গে ভিত্তি করে যেভাবে হিসাব করছেন এক এক রাজ্যের এক এক রকম মজুরি, তা আমাদের রাজ্যে তো এছাড়া অন্য কোনো কাজই নেই। এদের মজুরি এত কম হলে পরে এরা চলবে কি করে? আমাদের কথা গুরুত্বই দিতেন না। ভারতবর্ষে একবার বছরে একবার দুবার করে রাজ্যের মন্ত্রীদের নিয়ে মিটিং টিটিং হতো। সেই মিটিংয়ে যখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং এর সময়ে, যখন এই ধরনের মিটিং হতো, তখন তিনি কিন্তু রাজ্যের দাবি উপস্থিত করতে গিয়ে আমরা যে যে বিষয়গুলি তুলতাম, তিনিও আমাদের চাইতে আরো বেশি গলা চড়িয়ে এগুলি বলতেন। প্রধানমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রীদের নিয়ে মিটিং ডাকাও প্রায় বন্ধ করে আনলেন, প্ল্যানিং কমিশন তুলে দিলেন, তার পছন্দের একটা বাহিনীকে নিয়ে একটা অন্য ধরনের সংগঠন তৈরি করলেন। একেবারে না পারতে মাঝে বছর অন্তত এক আধবার মিটিং ডাকতেন। সেই মিটিংয়ে যখন এই বিষয়গুলো আমরা তুলতাম, চোখ কান চুপ করে বন্ধ করে রাখতেন, কোনো জবাব দেওয়ার চেষ্টা করতেন না। এখন ত্রিপুরার রেগার মজুরি কত? 240 না 42 টাকা। কতদিনের কাজ হয়? আমি দেখলাম সুদন বললেন 40 থেকে 45। কোথেকে পেলেন সুদন 40 থেকে 45? এতে বিলুনিয়া হতে পারে। সারা ত্রিপুরায় কত? 30 থেকে 32। এবং তারপর কি? তারপর হচ্ছে মজুরি পেতে 3 মাস চলে যাচ্ছে। আর ব্যাংক থেকে যখন মজুরি তুলতে যাচ্ছে, তখন মন্ডলের লোকরা থাবা বিস্তার করার চেষ্টা করছে। তারা যখন বলছে আরে কি কাণ্ড, আপনি আপনার মজুরি নেবেন, আমি আমার মজুরি তুলছি, ও চোখ রাঙাচ্ছেন, এরপর কিন্তু তালিকা আপনার নাম থাকবে না কাজের জায়গায়। কি করবেন? বলছে না এগুলো আমার তৈরি করা কথা। বাস্তব জীবনের অভিজ্ঞতা কি? এটাই তো বাস্তব জীবনের অভিজ্ঞতা। কোথায় 200 দিন? 100 দিনেরই তো গ্যারান্টি নাই। রেগা তো তুলে দিচ্ছে। বুঝতে পারছেন আপনারা? আমরা যে শহরের মধ্যে যে প্রকল্পটা চালু করেছিলাম রেগার আদলে, সারা ভারতবর্ষে করার দাবি করেছি, করছে না। কিন্তু আমাদের সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার নগরে নগরে আমরা এই টুইপের প্রোগ্রাম চালু করেছিলাম। 100 দিন আমরা বলতে পারিনি, সাহস নেই, আমাদের টাকা নাই, কেন্দ্র সাহায্য করবে না। সেই জায়গায় আমরা 75 দিন করার ঘোষণা দিয়েছিলাম, সর্বোচ্চ 60 থেকে 64 দিন আমরা দিয়েছি। এখন এটার অবস্থা কি? 10-12 দিনের বেশি না। অন্তত দুর্গাপূজার সময় পরিষ্কার করা। আরে অন্য জায়গায় যাওয়ার কি দরকার? মন্ত্রীরা যে এলাকায় থাকে, তাদের পেছনের সারির যে লাইনটা, সেখানেই তো আমাকে তারা থাকবার জন্য একটা কোয়ার্টার দিয়েছেন। এটা দয়ার দান না, এটা আইনের অধিকার। কেউ যদি মনে করেন মানিক সরকারের সঙ্গে খাতির করছে, কারোর কোনো ধারণা হয়েছিল, আমাদের লোকরা বিভ্রান্ত হয়েছিলেন, এটা আইন। আমরা আমাদের অধিকারটা এস্টাবলিশ করছি পার্টিরই সিদ্ধান্তে। সেই জায়গায় তো রাস্তা পরিষ্কার হচ্ছে না। আমি কথাগুলো বলছি কিন্তু বাস্তব জীবনের চাক্ষুষ অভিজ্ঞতা থেকে। তাহলে এই যে আমি অন্য জায়গায় নাইবা গেলাম, এখন মানুষ বুঝতে পারছেন, আরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, তফসিলি সমন্বয় সমিতি, অন্যান্য গণসংগঠন, তারা তো এগুলো বলেছিল, আমরা বিশ্বাস করিনি তাদের। এখন তো দেখছি ঠিকই আমরা ঠকে গেলাম। সুযোগগুলো একটার পর একটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এদের তো প্রতিশ্রুতি একটা তারা বাস্তবিত করছে না। কথা বলার জায়গা নাই, শুনবার লোক নাই, বলতে চাইলে আক্রান্ত হচ্ছে, বাড়ি ছাড়া হচ্ছে, গ্রাম ছাড়া হচ্ছে, রাজ্য ছাড়া হচ্ছে। কি ব্যাপার? এবং তারপরে তারা কি দেখছেন, যে অর্জিত অধিকারগুলো খর্ব করছে, এগুলো প্রতিহত করবার জন্য, প্রতিরোধ করবার জন্য আক্রান্ত বিধ্বস্ত ফ্যাসিস্ট আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি লড়াইয়ের ময়দানে লাল ঝান্ডা কাঁধে নিয়ে লড়ছে। এবং এই আন্দোলনকে দাবিয়ে রাখবার জন্য এই যে সরকারটা ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, নানা কায়দায় আক্রমণ সংগঠিত করছে। শুধু অফিস পুরাচ্ছে, গাড়ি পুরাচ্ছে, ঘটনা তা না, খুনই তো শুরু করেছিল। প্রায় 27 থেকে 28 জন কমরেডকে খুন করে ফেললো। তারপরে যখন বুঝতে পারলো যে এইভাবে খুন করলে এটার সংখ্যা যখন রাজ্যের বাইরে যাবে তাহলে অসুবিধায় পড়ে যাবে, কৌশল পরিবর্তন করলো।
প্রাণটা সংহার না করে আধামারা করে পিটিয়ে বাড়ির উঠানে রাস্তায় ফেলে দিয়ে চলে যেত। এটাই বোধহয় নির্দেশটা দেয়, প্রাণটা সংহার করবি না, কিন্তু একেবারে লেসারেটেড করে দাও, হাত পা সমস্ত কিছু অকর্মণ্য করে দাও। এই জায়গায় চলে যাচ্ছে বেঁচে থাকবার জন্য মিনস অফ লাইভলিহুড যেটা, সেই যে জায়গায় কেউ মাছের চাষ করেন, বলছিলেন আপনাদের দাবি শুনে আছে, কেউ পশুপালন করেন, কেউ ফলের চাষ করেন, কেউ ধানের চাষ করেন, কেউ তরিতরকারির চাষ করেন, হাঁস মুরগির পালন করেন, ছোট্ট একটা দোকান আছে, পান বিড়ি বিক্রি করেন, রিক্সা চালান, অটো রিক্সা চালান, টমটম চালান, অথবা একটা ছোট গাড়ি চালান, বাস গাড়ি তো উঠেই গেছে, সরকারই তুলে দিয়েছে বিজেপি সরকার আসার পর। এগুলোর উপর আক্রমণ করছে এখনো সিপিএম, এখনো বামফ্রন্ট। বিজেপি করবে না, আমাদের পতাকা তুলবে না, তোমাদের বাড়ির সামনে পতাকা লাগাবে না, আমাদের ওই কাজ করবে না, দেখি তোমরা কি করে বেঁচে থাকো, কে বাঁচায় তোমাদের। আপনারা চাক্ষুষ করছেন, আপনাদের অভিজ্ঞতা এরকম আক্রান্ত অনেকেই আজকে মানে হল উপচে পড়া যে প্রতিনিধিত্ব করছেন আপনারা, আপনাদের মধ্যে অনেকেই আছেন, অনেকেই আছেন। এই সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ যখন বুঝতে পারছেন যে না এটা তো চলবে না, এটা তো প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে, এই আস্তে আস্তে দেখা যাচ্ছে এই লড়াই আন্দোলনে অংশগ্রহণের সংখ্যাটা বাড়ছে। কাজে আপনা আপনি আবহাওয়ার মধ্যে পরিবর্তন আসছে এটা ভাবলে কিন্তু ঠিক হবে না। খারাপ পরিস্থিতি ভালো হবে, আরে রাত্রে হলে পরে তো দিন হবে, এটা এক জিনিস। কিন্তু আমরা যারা রাজনীতির লড়াই অংশগ্রহণ করছি শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে, শোষকদের হাত থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে শোষিত মানুষদেরকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করে এই শোষিত, বঞ্চিত, নির্যাতিত জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তাদের জীবনে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় কবে আসবো তার জন্য বসে থাকবো, নাকি খারাপ অবস্থাটাকে নিজেদের লড়াই সংঘর্ষ শক্তির জয় করার চেষ্টা করব। এটা করতে না পারলে আমরা কি করে প্রগতিশীল আন্দোলনের অংশীদার, আমরা কি করে এসসি কোঅর্ডিনেশন কমিটির নেতা, নেত্রী, কর্মী, সংগঠক, আমরা কি করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক, পরিস্থিতিকে কনভার্ট করার ভূমিকাও তো আমাদের নিতে হবে। এটা রাতের পর দিন, দিনের পর রাত, হ্যাঁ, সূর্যগ্রহণের পর চন্দ্রগ্রহণ, হ্যাঁ, এরকম ভাবে বসে থাকলে তো সমাজ ব্যবস্থার পরিবর্তনটা এইভাবে করা যায় না। এটা পরিবর্তনের জন্য যাদের স্বার্থে পরিবর্তন, তাদের মধ্যে যারা নেতৃত্ব করছেন তাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এই কারণে কথাটা বলছি যে এই যে একটু পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের এই কনভেনশন তার একটা অন্যতম দৃষ্টান্ত। এটা কিন্তু আপনা আপনি হয়নি, হাজার হাজার লাখো লাখো লোক নিয়ে গত 6 বছরে সংগ্রামের মধ্যে আমরা কোন একটা জায়গায় মিছিল মিটিং করতে পেরেছি। এটা তো সুযোগই ছিল না, কিন্তু মিছিল মিটিং বন্ধ ছিল না, প্রতিবাদ বন্ধ ছিল না, বিক্ষোভ বন্ধ ছিল না, আপনারা অংশগ্রহণ করেছেন। তাই তো আজকে আমরা কি দেখছি, আগের কনভেনশনগুলিতে যখন আসতেন ছবি তুলতে গেলে পরে মুখ ঢেকে রাখতেন না, আর হাত নেড়ে নেড়ে বলতে ছবি তুলো না, ছবি তুলো না, ছবি তুলো না, দেখে ফেলবে। জেলায় যাই না, মহকুমায় যাই না, আগরতলায় আসলাম, এখন যদি এই ছবি বেরিয়ে যায় তাহলে তো আক্রান্ত হব। এখন তো দেখছি ছবি তোলার চেষ্টা করলে মুখে কাপড় থাকলে সরিয়ে একটু ঠিকঠাক মতো বসার চেষ্টা করছেন, উঠুক না ছবিটা। এটাই পরিবর্তন, এটা বুঝতে হবে। কাজে এই যে অবস্থাটা আসলো, আপনাদের কিন্তু একটা ভূমিকা আছে, খুব বিরাট না থাকলো মিনিমাম কন্ট্রিবিউশন আপনাদের আছে, এটা বুঝতে হবে। কিন্তু আমরা যে ধারায় চলছি, আমাদের লড়াইটা, সংগ্রামটা যে ধারায় চলছে, এই ধারাতেই কি আমরা চালাবো? তাহলে পরে কি এই ফ্যাসিস্ট সুলভ
স্বৈর শাসন, যে স্বৈর সন্ত্রাস চালাবার চেষ্টা করছে, এটা থেকে আমরা অব্যাহতি পাবো না। এই আন্দোলন সংগ্রামের যে ধারা, তার যে চরিত্র, তার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনতে হবে। ঠিক আছে, দাবি সনদ 11 দফা 12 দফা সঠিক দাবি, ভুল দাবি এর মধ্যে কিছু নেই। এটাকে বড় করতে চাইলে এরকম আরো 10টা যোগ করা যাবে না, ঠিক করেছেন 10টা, এটাও মনে হয়েছে বেশি। তাদের সাধারণ সম্পাদক তিনিও সমর্থন করেছেন। সর্বভারতীয় যে দাবি, ভাবনা, চিন্তা, তার সঙ্গে সাযুজ্য রক্ষা করে ত্রিপুরায় দাবি সনদ তৈরি হয়েছে, এটা পাশ হয়েছে। তো এটা হাতে নিয়ে কি আমরা বসে থাকলে হবে? লড়াইটা তো সংগঠিত করতে হবে, মানুষকে সঙ্গে আনতে হবে, মাঠে নামতে হবে। কনভেনশন এখানে হয়েছে, এরপরে কি খালি আপনিও গিয়ে মহকুমা, জেলা, অঞ্চলে এই 4 দেওয়ালের মধ্যে নিজেদের আবদ্ধ রেখে কনভেনশন করবে? এটা তো নেতৃত্বের ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য। আর কে আছে কনভেনশনের মধ্যে আলোচনা করে? এখন কাজ হচ্ছে মাঠে নামা। মাঠে নামা মানেটা কি? এটা মৌলিক পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে ডিটারমিনেশন, দৃঢ়তা, দাবি আদায় করব, আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে, এই মানসিকতা চাই। পরিস্থিতি এই যে একটু একটু করে পরিবর্তন হচ্ছে, যেটা আমি বলবার, বুঝাবার, আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আমি উপস্থিত করার চেষ্টা করলাম। এটাকে আরো ব্যাপক প্রসারিত করবার জন্য, যার মধ্য দিয়ে আপনারা যারা আছেন, আমি দেখছিলাম যে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে। একটা অংশ চুপ করে বসে আছে, একটা অংশ প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে উল্টো আপনার মাথায় এখন লাঠি চালাবার চেষ্টা করছে। তাদেরকে ফেরাবার জন্য আপনি সময় দেবেন? কেন সময় দেবেন? আপনি যারা আসবেন, আপনার লড়াই, যদি আপনি ঠিক সঙ্গে আসবেন না, ভুল করেছেন তো তাতে কি হলো, এগুলো আমরা ভুলে চলে যাচ্ছি, এই সমস্ত কথাবার্তা। কিন্তু দৃঢ়তা যেটা, সেটা হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। আপনারা এমন কোনো দাবি তো করেননি, সমাজতন্ত্রের দাবি তো করেননি, পুঁজিবাদ ধ্বংস হোক এই স্লোগানে তো আপনার দাবি সনদ নাই, সাম্রাজ্যবাদ মানে তার বিনাশ হোক এই দাবিও তো এর মধ্যে আনেননি, যুদ্ধ নয় শান্তি চাই, খুব প্রাসঙ্গিক, যুদ্ধ চলছে তো 3-4 জায়গায়, মার্কিন সাম্রাজ্যবাদের প্ররোচনাতি হচ্ছে, এটাও তো আপনারা এখানে আনেননি। এই যে বিষয়গুলো, আপনারা কি দাবি রেখেছেন আপনাদের 10 দফা 11 দফার মধ্যে? নিজেরাই বলছেন, সুদন নিজেও বলছিলেন, আরে এগুলো তো আমরা এনজয় করতাম বামফ্রন্ট সরকারের সময়ে, হরণ করে নিয়েছে, এগুলি ফেরত পেতে চাইছি, রক্ষা করতে চাইছি, আর পরিবর্তিত পরিস্থিতিতে 2-1টা নতুন বিষয় যুক্ত করছি, অর্থনৈতিক বিষয়। এগুলো বাস্তবায়িত করাই তো সরকারের কাজ, নাহলে কেন সরকার, রাজ্য বলুন, কেন্দ্র বলুন। তাহলে এমন কিছু অস্বাভাবিক বিষয়, অবাস্তব বিষয় আপনার দাবি সনদে নেই তো। আমি দেখলাম আপনাদের যে 4টা সংগঠনের নেতারা কথা বললেন, অল্প সময় কথা বলেছেন, যদিও নিজেদের সংগঠনের, অঙ্গ সংগঠনের সাংগঠনিক কর্মসূচি নিয়েও কথা বলেছেন, কিন্তু কেউ তো বলেননি এই দাবিগুলি ঠিক না, এটা তো একটা অতিরঞ্জন হচ্ছে, অবাস্তব হচ্ছে, এই দাবি করলে মানুষ আমাদের সঙ্গে আসবে কিনা, কেউ বলেননি তো। আপনাদেরই তো নেতারা বক্তৃতা করেছেন। কাজে এদিক থেকে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, এই যে দাবিগুলো, এগুলোকে ভিত্তি করে লড়াইটা উপরে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু শুরু করুন নিচের থেকে, আপনার গ্রাম, আপনার অঞ্চল দিয়ে আরম্ভ করুন। আমাদের কিন্তু আরেকটা দস্তুর হয়ে গেছে, দিল্লির সার্কুলার, অল ইন্ডিয়া কমিটির নির্দেশ, এর বাইরে আমরা খুব বেশি কিছু করার চিন্তা করি না, নিদেন পক্ষে রাজ্য কেন্দ্র, এটা উল্টোতে হবে। এখন আপনার রাজ্য কেন্দ্র আপনার হাতে স্লোগান দিয়েছে, দাবি উপস্থিত করেছে, এখন আপনারা মহকুমায় গিয়ে বসুন, মহকুমার যে অঞ্চল, ব্লক ধরে ধরে চিহ্নিত করে শুরু করুন, এবং এই যে 10 দফা 12 দফা 14 দফা সবগুলোতে আপনার সমর্থন আছে। আপনার এলাকায় এই 10, 12, 14 দফার মধ্যে কোন 3টা, কোন 4টা সবচেয়ে বেশি জ্বলন্ত, যেগুলো ধরে টান দিলে পরে আপনার এলাকার সাধারণ মানুষ বলবে এটা তফসিল জাতি সমন্বয়ের তো বিচ্ছিন্ন দাবি নয়, তো আমাদেরও দাবি, ঠিকই তো বলছে, কেন আমরা যাবো না এটার মধ্যে? এটা বাছাই করে যদি আপনি শুরু করতে পারেন, পোস্টারিং দিয়ে আরম্ভ করুন, তারপর দরকার হলে যেতে 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 যেতে
আপনার গ্রামের বাজার বন্ধে যান, তারপরে চিন্তা করবেন আইন অমান্য করবেন কি করবেন না, পর্যায়ক্রমে যাবেন। এবং মূল বক্তব্যটা কি, এই দাবি আমাদের আদায় করতে হবে। যতক্ষণ এই সরকার আমাদের দাবি বাস্তবায়িত করবে না, ততক্ষণ লড়াই চলবে। এবং আলটিমেটলি হয় দাবি মানবে, না হলে তাদেরকে রাজনীতিগত যে সংগ্রাম উচ্চতর পর্যায়ে, সেখানে তাদেরকে আরো কোণঠাসা করার জন্য ভূমিকা আমরা নেব। একটা বিশ্বাসের ভিত্তি তো তৈরি হয়েছে দেশের নির্বাচনে। 39টা যে ভোট তারা পেয়েছে, এ কি আসল ভোট? আপনারা বিশ্বাস করেন? তার তো 10 থেকে 15 ভাগ ভোট হচ্ছে কাজে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আত্মবিশ্বাসের যে ভিত্তিটা, ওটা যেমন একটা হিসাব, আরেকটা হচ্ছে আপনার লড়াই। দুটোর সম্মিলনের মধ্যে দিয়ে এই আবহাওয়ার মধ্যে পরিবর্তন, এটাকে একটা ঝড় তুলতে হবে। 2025 নতুন বছর, শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু এই শুভেচ্ছার পেছনে একটা আমাদের যে ভাবনা, ঝড় তুলুন, সারা দেশে ঝড় উঠবে। মনে করবেন না এই স্লোগান শুধু ত্রিপুরার জন্য দিচ্ছে। আমরা এখন ত্রিপুরার কথাবার্তা বলছি। কাজে সেদিক থেকে নিচের থেকে শুরু করুন। আবার কবে সুদন দাসের স্বাক্ষরিত সার্কুলার যাবে, অত তারিখ সব জায়গায় আমরা অবস্থান করবো, অত তারিখ সব জায়গায় আমরা ডেপুটেশন দেবো, অত তারিখ সব জায়গায় আমরা আবার একটা মিছিল করবো। ডোন্ট ওয়েট ফর দ্যাট। নিজ মহকুমায় উদ্যোগ নিন, আপনাদের মিটিং এ আপনাদের রাজ্য নেতৃত্বকে ডেকে নিয়ে যান, আলোচনা করুন। তারা উপস্থিত থাকবে, আপনাদের সঙ্গে কথা বলবে, আইডেন্টিফাই করবে ফর্ম অফ স্ট্রাগল, আন্দোলনের ধরনটা সেখানে সেখানে বসে আপনারা ঠিক করবেন, চাপিয়ে দেওয়া না। কাজে পরিস্থিতির মধ্যে এই সম্ভাবনাটা তৈরি হয়েছে। এই বিশ্বাস নিয়ে এই দাবি সনদটা হাতে নিয়ে অগ্রসর। যদি আপনারা গিয়ে দেখেন আপনাদের এলাকাতে এখানে যে 13টা 14টা বিষয় দিয়েছে, আপনাদের কোন একটা অঞ্চলের মধ্যে এমন একটা দুইটা বিষয় এসেছে যেটা তালিকার মধ্যে নাই, কিন্তু আপনাদের এলাকার জন্য খুব জরুরি, তফসিলি এবং অতফসিলি সবার জন্য। নেতৃত্বের উপস্থিতিতে যখন মিটিং করবো যোগ করে নেই, অসুবিধা নেই তো কিছু। বলছিলেন কমরেড রামচন্দ্র ডুম যে এখানে 13-14টা বিষয় আছে, দরকার হলেও পরে আর কিছু বিষয় যুক্ত হলেও হতে পারে। গুড থিং, কারেক্টলি হি হ্যাজ মেনশনড ইট। আমি শুনছিলাম, ফলো করছিলাম। কাজে এই জায়গায় এই দৃষ্টিভঙ্গি নিয়ে না গেলে পরে শুধু কনভেনশন করলে কিন্তু হবে না, উৎসবঞ্জক কনভেনশন। কাজে এই কারণে আপনাদেরকে এই বিষয়টা বলার চেষ্টা করছি। এখানে আরো 2-3টা বিষয় আমি এখানে বলবো। সেটা কি, আমাদের সেলফ হেল্প গ্রুপ, এটা কি নতুন আরম্ভ হয়েছে নাকি বিজেপি সরকার আসার পর? এটা তো ডক্টর মনমোহন সিং এর সময় থেকে আরম্ভ হয়েছে। সেলফ হেল্প গ্রুপের কর্মসূচি বাস্তবায়নে ছোট্ট রাজ্য হওয়া সত্ত্বেও ত্রিপুরায় সারা ভারতবর্ষের প্রথম 7টা-10টা রাজ্যের মধ্যে অন্যতম সাফল্যের স্বাক্ষর সেখানে রাখতে পেরেছেন। আমাদের সরকারের সময় আমাদেরও মূল লক্ষ্য ছিল মহিলাদেরকে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপে আনো, স্বয়ংবর করো, তাদেরকে উপার্জনে সক্ষম করো, তাহলে ছেলেরা মেয়েরা তাদের দিকে তারা নজর দেবে। হ্যাঁ, শুধু স্বামীর আয়ের উপর নির্ভর করবে না, এবং এটা পরিবারের মধ্যে একটা স্বাস্থ্যকর পরিমণ্ডল তৈরি হবে, অর্থনৈতিক অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। আমরাই তো উদ্যোগ নিয়েছি। আমাদের তো মনে আছে, আমাদের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীরা সারা ত্রিপুরায় ব্লকে ব্লকে গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে এবং গ্রামোন্নয়ন দপ্তরের অফিসারদেরকে, সচিবদের সঙ্গে রেখে ঘুরে 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 সেখানে মহিলাদেরকে আনার চেষ্টা করেছেন এবং সেই জায়গায় তদবির তদারকি করার চেষ্টা করেছেন। সেখান থেকে উঠতে উঠতে এখন তারা যে প্রোগ্রামটা কার্যকরী করছেন, এটা তো আমাদের সরকার থাকার সময় শেষের বছর। শর্মা ধর্মনগরের ছেলে, আমাদের যে এক সময় স্পিকার ছিলেন, তার সন্তান, ওয়ান্ডারফুল অফিসার অরূপ শর্মা, সেই সমস্ত শেষের যে মানে ছকটা সর্বভারতীয় আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ত্রিপুরায় ছক রেডি করেছিলেন। এখন যাই হোক, সরকার তো মানুষ আসতে দেয়নি বামফ্রন্টকে, তারা এসছে, ভালো, তারা করুক। কিন্তু এখন কি দেখছি আমরা, এটাকে ভিত্তি করে এরা মহিলাদেরকে রাজনীতিগতভাবে তাদের যে মতাদর্শগত অবস্থান সেটাকে মাথায় রেখে প্রভাবিত করে ভোটের দিকে টানবার চেষ্টা করছে। বামফ্রন্ট সরকারের সময় মহিলাদেরকে যেভাবে এই সেলফ হেল্প গ্রুপের মধ্যে আনার চেষ্টা হয়েছে, সেখানে তো মহিলাদের নিয়ে কাজকর্ম করতে গিয়ে কোথাও বামফ্রন্ট সরকার তো রাজনীতির কথা তাদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতো না।
স্বাধীন, আপনারা নিজের পায়ে দাঁড়ান, উৎপাদন করুন। সরস মেলা সেই সময় শুরু হয়েছিল, বাজারে জিনিস বিক্রি করতে যান, মানুষকে আকৃষ্ট করুন, তারা কিনবে, তাতে আপনার রোজগার হবে, ঋণ যেটা নিলেন সেটা পরিশোধ করবেন, আপনার অবস্থার পরিবর্তন হবে। আপনি তা আপনার অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনৈতিক লড়াই যখন আসবে তখন আপনি কি অবস্থান নেবেন আপনি ঠিক করবেন। ওখানে তো অন্য কোনো দলীয় রাজনীতির সুযোগ ছিল না। এখন কি হচ্ছে, এটা সেলফ হেল্প গ্রুপের সুযোগ তাদেরই দিচ্ছে যারা বলছে আমরা বিজেপি মিছিলে যাব, মিটিং এ যাব, স্বাক্ষর করছে, মেম্বারশিপ নিচ্ছে। তাদের মেম্বারশিপ তো সারা রাস্তাঘাটে, বাজারে, হাটে, সব জায়গায় তারা মেম্বারশিপ করেন, এটা তাদের পার্টির দস্তুর। এ নিয়ে আমাদের বলার কিছু নাই, আমাদের দস্তুর অন্যরকম, পদ্ধতি অন্যরকম, ঠিক আছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে মানে মায়েরা বোনেরা, তাদের যে সংগঠন গণতান্ত্রিক নারী সমিতি, এতে তো আমাদের তফসিলি সময়ের মধ্যে যে যারা মেম্বার, তাদের মধ্যে মা বোনরা আছেন, তারাও তার মেম্বার। কিন্তু একটা উদাসীন দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে। প্রথম থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, না না সেলফ হেল্প গ্রুপ তো আমাদের সময় ছিল, তারা যারা আছেন আসবেন, কাজ করবেন, সুযোগ নেবেন, আয় উপার্জন বাড়বে, এটার মধ্যে আমাদের অতিরিক্ত করার কি আছে। কিন্তু তারা লক্ষ্য রাখছেন না এটা ভালো অংশের মহিলা এই সেলফ হেল্প গ্রুপের সুযোগ পাচ্ছে না রাজনৈতিক কারণে। দ্বিতীয়ত, যে টাকাটা পাচ্ছেন এই টাকা দিয়ে প্রকল্প যেটা কার্যকরী করছেন সেটা হচ্ছে না, তাকে ঋণ নিতে হচ্ছে, যেটা উল্লেখ করছিল, এই ঋণ নিতে হচ্ছে উচ্চ হার সুদে। এখন পিঠের মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো অবস্থা। বসে থাকবেন? পলিটিক্যালি তাদেরকে এক্সপ্লয়েট করছে। এবং ভোট, মহিলাদের ভোট তারা যাই পেয়েছেন, যে 20 ভাগ বা 25 ভাগ, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যা ভোট কিন্তু মহিলাদের ভোট। প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন গত লোকসভার নির্বাচনে, বিশেষ করে মহারাষ্ট্রের নির্বাচনে, বিধানসভার পর মেয়েরা বেশি ভোট দিয়েছেন এই সেলফ হেল্প গ্রুপ। তো আমরা যদি বসে থাকি তারা তো বিভ্রান্তি করবে, যাবেন না তাদের মধ্যে। তফসিলি সমন্বয় ঠিক আছে, তফসিলি সমন্বয়ের অন্তর্ভুক্ত আমাদের যে মায়েরা বোনেরা, নারী সমিতির সঙ্গে যারা যুক্ত আছেন, যদি নাও থাকেন তফসিলি সমন্বয় করছেন, নারী সমিতির নেতা কর্মীদের সাথে নিজেদের যুক্ত করে ঢুকুন ওখানে। কেন বাকি মহিলাদের তোমরা সেলফ হেল্প গ্রুপের প্রজেক্ট দিচ্ছ না? কেন ঋণ পেতে স্বল্পহার সুদে ব্যাংক থেকে যাতে তারা পায় তার জন্য তোমরা ব্যবস্থা করছো না? বামফ্রন্ট সরকার তো করতো। একটু যদি তার ঋণ পরিশোধের ক্ষেত্রে 1 মাস 2 মাস এদিক সেদিক হয়, সেখানে তার জায়গা জমি ক্রুপ করার জন্য নোটিশ চলে যায়, বামফ্রন্ট সরকার তো এটা প্রতিহত করতো। এটা করছো না কেন? অ্যাটলিস্ট এই দুটো বিষয় নিয়ে যদি মহিলাদের মধ্যে আপনি না যান, আর্থিক কিন্তু মহিলা ছেড়ে যদি রাখেন, তাহলে কি হবে? আপনার যে শত্রুপক্ষ, প্রতিপক্ষ, তার সুযোগ হবে পলিটিক্যালি। এই জায়গাটা থেকে বেরোতে না পারলে আপনাদের এই যে কোঅর্ডিনেশনের যে আন্দোলন, তাতে মা বোনদের সংখ্যা কিন্তু বাড়াতে পারবেন না। এটার দায়িত্ব শুধু গণতান্ত্রিক নারী সমিতির না, আপনাদেরও নিতে হবে। আপনাদের সঙ্গে অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠন, তাদের মধ্যে যারা মায়েরা বোনেরা কাজ করেন, তাদেরও নিতে হবে, মহিলাদের উদ্যোগ নিতে হবে। দ্বিতীয় আমরা কি জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। ধর্ম যার যার, দেশ রাষ্ট্র সবার, অন্যের ধর্মের প্রতি যে শ্রদ্ধা, আমরা এটাকে অশ্রদ্ধা করি না। কোঅর্ডিনেশন কমিটি এসসি কোঅর্ডিনেশন করে না, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করে না, আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম। কিন্তু এটা নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটিতে আমরা যাচ্ছি না। পার্টির ভেতরে আমরা আমাদের মতো করে কথাবার্তা বলে আলোচনা করি। কোন জায়গায় পূজা পার্বণ কে ভিত্তি করে, কি হিন্দু ধর্মের হোক, কি মুসলমান হোক, কি খ্রিস্টান হোক, কি বুদ্ধিস্ট হোক, আমাদের রাজ্যের অভিজ্ঞতা হচ্ছে এটা একটা সামাজিক উৎসবের মতো। সবাই একে অপরের সাহায্য নিয়ে এই অনুষ্ঠানটা তারা কার্যকরী বাস্তবিত করার চেষ্টা করেন। দলমত নির্বিশেষে সবাই তাতে অংশগ্রহণ করেন। দারুণ একটা পরিমণ্ডল ত্রিপুরায় তৈরি হয়ে আসছিল। কিন্তু এই সরকারটা আসার পর এখন কি দেখা যাচ্ছে, এই উৎসবগুলিকে দলীয়করণ করা হচ্ছে। তারা ছাড়া, তাদের লোক ছাড়া অন্যদের তার মধ্যে তারা ঢুকতেই দিচ্ছে না, কাছে গেছতেই দিচ্ছে না, বসা তো দূরের কথা। আর আমাদের লোকরাও, এমনকি আপনার তফসিলি সমন্বয়ের নেতা সংগঠক কর্মী যারা তাদের এলাকায় একসময় বছরের পর বছর এই জাতীয় অনুষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সংগঠিত করার ক্ষেত্রে, যখন এরা চাইছে না, তারাও আস্তে আস্তে নিজেরা দূরে সরে যাচ্ছেন। কি হবে এগুলিতে গেলে পরে? শুধু শুধু আক্রান্ত হবে, দরকার নাই ঝামেলায়। ঝামেলা যদি দরকার নাই থাকে, তাহলে তো হয়ে গেল, সমস্যা বাড়তেই থাকবে, পাহাড়টা পর্বত হবে, আপনি কি করে এর থেকে মুক্তি পাবেন? এই ঝামেলা তো ভেদ করতে হবে আপনাকে,
তাই এই জায়গায় যেটা বলতে চাইছি, এটা দাবি সনদের বিষয় না। এই দাবি সনদটাকে কার্যকরী করতে গেলে তো লোক লাগবে, মানুষ লাগবে। এই মানুষকে যে বিভ্রান্ত করছে নানা কাজ, আমি মহিলাদের কথা বললাম, এখানে বলছি এই ধর্মীয় অনুষ্ঠান সবচেয়ে বেশি তারা ব্যবহার করার চেষ্টা করছে। 200 মিটার পরপরই আপনার কীর্তনের অনুষ্ঠান হচ্ছে, আপত্তি করার কোনো দরকার নেই। আমরাই তো যারা কীর্তনিয়া, আমাদের সরকার থাকার সময় তারা এসেছিলেন বিশ্রামগঞ্জ আর চরিলাম থেকে, আমরা একটা সংগঠন করতে চাই, আপনার কাছে পরামর্শ চাই। আমরা খুব করুন, ভালো করুন, ভালো ভালো মৃদঙ্গম কিনবেন, কাশি ঘণ্টা কিনবেন, আর সুরটা একটু উন্নত করে গাইবেন। আপনারা যখন গাইবেন তখন যেন কান্নার সুর না বেরিয়ে আসে, আনন্দের সুর যেন বের হয়। আমি হাসতে হাসতেই বলছিলাম, বলে না 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 ঠিক আছে ঠিক আছে, আমাদের কিছু সাহায্য করবেন। আমি বললাম ঠিক আছে, আপনারা সংগঠন করুন না, তারপর যদি আপনাদের খুন কর্তান বেদন এগুলি দরকার হয় আমাদের কাছে বললে পর আমরা দেখি আমাদের যে কৃষ্টি সংস্কৃতি দপ্তর আছে তার মধ্যে কিভাবে সাহায্য করতে পারে। আমরা শুরুও করেছিলাম, কিন্তু এর মধ্যে কোনো রাজনৈতিক সংকীর্ণতা ছিল না। প্রকৃত অর্থে এই যে কীর্তন ইত্যাদি করে একটা ভালো সংখ্যায়, এই সময়টা বছরের এই সময়টার জন্য তারা অপেক্ষা করেন। বিশেষ করে ফসল কাটা হবে, ঘরে যাবে ধান টান, একটু ঠান্ডা, বৃষ্টি বাদল কম, সারা ত্রিপুরায় ঘুরে ঘুরে তারা করেন। আগে এই সময় যুক্ত হতো যাত্রা, এখন যাত্রা কমে গেছে। আমি আমার নিজের ছোটবেলার অভিজ্ঞতার কথা বলছি। কিন্তু এখন এই ইয়ে তো হচ্ছে, উৎসব তো হচ্ছে। আপনারা যদি এতে ঠেলে রাখছে, দূরে রাখছে, কাছে ঘেঁষতে দিচ্ছে না, কতদিন আপনি এটাকে মেনে নেবেন? কেন যাচ্ছেন না? তফসিলি সমন্বয় কমিটির নেতৃত্ব, সংগঠক, মেম্বার, আপনার এলাকায় পূজা হচ্ছে, ঈদ হচ্ছে, যীশু খ্রিস্টের জন্মদিন হচ্ছে, গৌতম বুদ্ধের জন্মদিন হচ্ছে, হ্যাঁ, পূর্ণচাঁদের দিন উৎসব হচ্ছে, বা এর সাথে আরো অন্যান্য অনুষ্ঠান, অংশগ্রহণ করুন। সামাজিক অনুষ্ঠান, শুধু ব্লাড ডোনেশন বছরে একবার করলে তো হবে না। সবাই আমরা করতে পারছি এখন, ঘটনা তা না, একটু একটু বাড়ছে। ইয়েস, এটা করুন, রক্তদান করুন, চক্ষুদান করুন, অঙ্গদান করুন, সেটা করুন, ঠিক আছে। পারলে লাইব্রেরি করুন। লাইব্রেরি শুধু খুলে রাখলাম, নিজেও গেলাম না, কেউ আসলো কিনা খবর রাখলাম না, এই লাইব্রেরির কোনো অর্থ নেই। কার্যকরী করুন। কিন্তু এই যে কাজটা, বিরাট অংশের মানুষকে তারা এই অনুষ্ঠানগুলির মধ্যে নিজের মানে ইয়ের মধ্যে রেখে, কন্ট্রোলে রেখে, দেখা যাচ্ছে এই পূজা অর্চনার অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানের নামে তারা তাদের দলীয় রাজনীতি, তাদের যে মতাদর্শটা, তারা সরাসরি কিন্তু ওই যে হিন্দু রাষ্ট্র যা শুনলেন আমার আগের বক্তারা বললেন, এইভাবে না, তারা বুঝতে পারছেন এটার বিরুদ্ধে যে মতাদর্শের লড়াইটা হচ্ছে মানুষের মাথায় ঢুকছে। আমরা এই জায়গায় না গিয়ে অন্য কায়দায় সেখানে আমরা আমাদের কথা নিয়ে যাব। তারা কিন্তু এই অনুষ্ঠানগুলিতে অর্গানাইজিং কমিটিতে ঢুকে এগুলোকে তারা আস্তে 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 ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এই কথা বলছি না আপনি এগুলিতে ঢুকে আপনি সিপিআইএম এর কথা প্রচার করেন, না, দরকার নেই। আপনি অনুষ্ঠানটা সুন্দর করে করে তুলুন, এটা সফল করতে সাহায্য করুন, এরাও থাকবে, আপনারাও থাকবেন, তাদেরকে আপনি বাধা দিতে যাবেন কেন? কিন্তু যখন দেখবেন তারা এই অনুষ্ঠান মঞ্চকে, এই তার যে সমস্ত প্রস্তুতি, তাকে তারা ব্যবহার করার চেষ্টা করছেন তাদের দলীয় রাজনীতির স্বার্থে, সেখানে প্রতিবাদ করছে। নো, দিস ক্যানট বি ডান, দিস শুড নট বি ডান। এটা করতে দেওয়া যায় না, এটা করা যাবে না, আমরা এটা হতে দেব না। উইল নট অ্যালাউ ইউ টু ডু দিস। স্ট্রংলি বলতে হবে এটা। নো, এটা তো ছিল না আগে, আপনারা কেন এটা করছেন? ধর্মীয় অনুষ্ঠান যার যার নিজের মতো করবে, ভালো লাগলে আপনি সাহায্য করুন, না লাগলে করবেন না। আর আমি যদি এত অংশগ্রহণ করি, আপনি কে আমাকে বাধা দেওয়ার? এই অধিকার আপনাকে কে দিল? এই জায়গাটা যেতে হবে। যদি নতুন মানুষ সঙ্গে আনতে চান, বিভ্রান্তদের মধ্যে সাহস জাগিয়ে সঙ্গে আনতে চান, আন্দোলনের যে ক্ষেত্রটা প্রসারিত করতে চান, এই জায়গাটা অবহেলা করলে কিন্তু চলো না, না, এটার মধ্যে গিয়ে শুধু শুধু ঝামেলায় জড়িয়ে লাভ কি? আরে বেঁচে থাকাটাই তো ঝামেলা নাকি? তা যদি হয় তাহলে বেঁচে থাকার জন্য লড়াইটা যদি ঝামেলা হয়, ঝামেলা করে তো লড়াই করতে হবে, এটা তো না করলেও হবে না। থার্ড ইম্পর্টেন্ট যেটা বলছি, এমপ্লয়মেন্ট। জাতীয় সমস্যা, ত্রিপুরার সমস্যা বহু আলোচনা হয়েছে। চাকরি কোথায় হচ্ছে? প্রতিবাদ যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে মন্ত্রীরা ইদানিং গত 3-4 দিন যাবৎ আমাদের বক্তব্যগুলিকে কাউন্টার করার চেষ্টা করছেন, এগুলি ঠিক না, অসত্য। আরে আপনি মহাশয় চাঁদকে সূর্য, সূর্যকে চাঁদ বলে বলে বেড়াচ্ছেন, এখন যখন ধরিয়ে দেওয়া হচ্ছে এটা চাঁদ, এটা সূর্য, তখন বলছেন যে এগুলি সমস্ত অসত্য কথা। বললেই মানুষ গ্রহণ করবে নাকি? এই জায়গাটার মধ্যে ইন্টারভিউ হচ্ছে,
নাম বেরোচ্ছে না, নাম বেরোচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। কি হচ্ছে? সুদন্ত বলছিলেন গ্রুপ ডি, গ্রুপ সি। আমাদের ত্রিপুরায় ভারতবর্ষের অন্য রাজ্য থেকে চাকরি করতে আসা নিষিদ্ধ ছিল না, বামফ্রন্ট সরকারের সময় ছিল না। কিন্তু আমাদের লক্ষ্যটা কি ছিল? এই যে বিষয়গুলোতে আমাদের রাজ্যে ছেলেরা মেয়েরা আছে, তারাই এখানে প্রাধান্য পাবে। এর মধ্যে যদি 2জন 4জন বাড়ি থেকে আসে, আপত্তি আমরা কেন করবো? কিন্তু মূলত উপরতলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস আমাদের এখানে লোক কম। মেডিকেল কলেজটা আমরা সেদিন তৈরি করলাম, কেমন না? তা এই জায়গায় এত বাইরে থেকে আসবে, না হলে সরকারটা চলবে কি করে, প্রশাসন চলবে কি করে, উন্নয়নের কাজ হবে কি করে? আমরা যদি বলি না আমাদের দরজা জানালা সব বন্ধ, যা আছে সব আমরাই করবো, এটা কি করে সম্ভব? কাজে আমাদের তো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছিল না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এটা উদারতা না, এটা ত্রিপুরার ছেলে মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে। কাজে এই যে কথাটা আমরা যেটা লক্ষ্য করছি, যুবকরা বলছে শুধু যুবকদের উপর ছেড়ে দিলে হবে? আপনার ঘরের ছেলে মেয়ে না তারা? আপনি নারী সমিতি করেন, আপনি কৃষক সভা করেন, আপনি ক্ষেত পুজোর করেন, আপনি তফসিল জাতি সমন্বয় সমিতি করেন। দাবি সনদের মধ্যে বলা আছে, এটা কি 12টা 14টার মধ্যে একটা দাবি এভাবে বিচ্ছিন্ন করে ভাববেন? এটা তো জ্বলন্ত, জরুরি, প্রতিদিনের সমস্যা। স্বামী চাকরি করে রিটায়ারমেন্টের সময় চলে আসছে, বিবাহযোগ্য মেয়ে 25 বছর হয়ে গেছে, 30-এর আগে তাকে পাত্রস্থ করতে হবে, না হলে এরপর তো বিয়ে দেওয়াই কঠিন হয়ে যাবে। একটা মাত্র ছেলে কোনো মধ্যে পাশ করে বসে আছে, বিএ পাস, এমএ পাস, কাজ নাই, একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছে, প্রতারিত হচ্ছে। কি ব্যাপার? নিয়মিত চাকরি নাই, 10 মাস করার পর ছাঁটাই, 2 মাস পর আবার নিচ্ছে, রেগুলারিটি মেনটেন যাতে করতে না পারে। এই লড়াইটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কাজে এই ইস্যুতে শুধু যুবকদের হাতে ছেড়ে দিলে চলবে না, আপনাদের অংশগ্রহণ করতে হবে। তার জন্য আমি বিশেষ করে এই 3টা বিষয় আইডেন্টিফাই করে আমার মনে হয়েছে আপনাদের সামনে এই বিষয়টা উপস্থিত করা দরকার। এটা উপলব্ধির মধ্যে রেখে 14 দফার মধ্যে বিষয়গুলোকে মাথায় রেখে সামনের দিনে কিন্তু কাজ করতে হবে। দেশের মধ্যে অবস্থাটা কি? ফ্যাসিস্ট কায়দায় একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্য নিয়ে আপনার এক দেশ এক ভোটের স্লোগান, তার সঙ্গে যুক্ত হচ্ছে সংবিধান পরিবর্তন করা পারবে না, এই সংখ্যা তাদের হাতে নাই। উদ্দেশ্যমূলক এগুলো শুনেছেন, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু লক্ষ্যটা কি, আসল রাজনৈতিক লক্ষ্যটাকে সেটা বুঝতে হবে। শুধু বিপদগামী করে না, অ্যাটেনশন ডাইভার্ট করে না, তার মধ্যে যে তার মৌলিক রাজনৈতিক উদ্দেশ্য, শ্রেণী দৃষ্টিভঙ্গি, এক দল, এক দেশ, এক নেতা, এক ভাষা, এক কৃষ্টি, এক সংস্কৃতি, এটাকে আমরা বলছি নয়া ফ্যাসিবাদ। মুখে গণতন্ত্র, আসলে গণতান্ত্রিক অধিকার নাই। এই যে জায়গাটা, এটার বিরুদ্ধে লড়াই গুরুত্ব কম দিয়ে আমরা যদি শুধু 14 করি তাহলে ভুল হবে। আবার যদি শুধু এটাতেই সমস্ত সময় দিলাম, এই বিষয়গুলি কথা না বলি, তখন কিন্তু মানুষের কাছে গেলে আপনি বসবার জায়গা পাবেন না। দুটোকে সম্পৃক্ত করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ব্যালেন্স কি করে করবেন? নেতৃত্বের সঙ্গে কথা বলে করবেন, কিন্তু ইস্যু ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কেন্দ্রীয় সরকার আমাদের জীবনের মূল সমস্যাগুলির সমাধানের কোন প্রোগ্রাম কোথায়? জিনিসের দাম কমছে না, টাকার দাম কমছে। স্বাধীনতার পর এত টাকার দাম নিচে যায়নি। এটা 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 তো তুল্যমূল্য ভাবে হিসাবে ডলারের সাথে এটা 85 পয়সা পর্যন্ত চলে গেছে। কাজে এই জায়গায় সরকারের কোনো হেলদোল আছে? নাই। চাকরির ক্ষেত্রে কোনো হেলদোল নাই। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। এরকম একটা জায়গায় ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে বিভাজন তৈরি করছে। দাঙ্গা কোথায়? এটা তো একতরফা আক্রমণ হচ্ছে। দাঙ্গা শব্দটা কেন আমরা ব্যবহার করছি? সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে। দাঙ্গা তো হবে দুই অংশের মধ্যে সংঘর্ষ হলে পরে। কোথায় দুই অংশের সংঘর্ষ? সরকার, প্রশাসন, পুলিশ আক্রমণকারীর পাশে দাঁড়িয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে একতরফা চলছে জবাইটা, এটা তারা প্রশ্রয় দিচ্ছে, এটাই তো চলছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা খুব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, এটা মাথায় রাখার দরকার আছে। নির্বাচন কমিশন তো বগল দাবা করেছে, চিফ জাস্টিসকে হটিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো নির্বাচন কমিশন। এই কমিশন কয়েক বছর আগে বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তাদের ক্ষোভের কারণে কি ভোট হচ্ছে, জালিয়াতি হচ্ছে, ঠিকমতো ভোট দিতে পারছে না, ভোট বাক্স গোলমাল হয়ে যাচ্ছে,
এখানে যে টিপসই দিয়ে আমরা টিপ দিয়ে যে ভোট দিচ্ছি এটার মতো গোলমাল করছে। এই প্রতিবাদ যখন উঠলো, মিটিং ডাকলো, জাতীয় রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসলো, 3-4টা বিষয় তারা ঠিক করলেন, না আমরা সিসি ক্যামেরা বসাবো, ওয়েবকাস্টিং মেশিন বসাবো। তারপরে বললেন যে যারা প্রতি নির্বাচনে দাঁড়াচ্ছেন তারা কোন দলের লোক, কি তার অতীত, কি কাজ, তার কোনো মিথ্যা মামলা আছে কিনা, তার রোজগার কি, পাতি কি, এগুলি জানবো কি করে? বলে না, এটার ব্যবস্থা আমরা করবো। কি অসুবিধা আসলো এটাতে? অসুবিধাটা কি? দেখা গেল বর্তমান সরকার ইলেকশন কমিশন বগল দাবা করেই সন্তুষ্ট না, তারপরে এই যে সুযোগগুলো ইলেকশন কমিশন আগে দিয়েছিল এগুলিতেও অসুবিধায় পড়ে যাচ্ছে। দেখলেন না, ভোট হয়ে যাওয়ার পর, লোকসভার ভোট হয়ে যাওয়ার পর 6 মাস পরে তথ্য দিচ্ছে। আগে যে তথ্যটা 1 থেকে 1.5 মাসের মধ্যে দিত। হিসাব মেলাতে হবে তো, উলট পালট করে ফেলেছে তো। এখন তো এই বছর তবু পেলেন, সামনের বছর পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এই জায়গায় এই বিষয়গুলো, এই 3-4টা অধিকার হরণ করে এটা আপনারা দেখলেন আগরতলা টাউন হলে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে যে কনভেনশন, সেই কনভেনশনে বক্তব্য রাখেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অন্যান্য নেতৃত্ব বক্তব্য রেখেছেন। আপনারা সঙ্গে থাকুন, দিনভর আরো বিষয় থাকবে। বিষয় আম্বেদকর নিয়ে আজকে আলোচনা, একটা বিরাট সময় এখানে কথা শুনবেন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান থেকে। আমরা ভাষণের আরো কিছু অংশ শুনি। ভাবে তৈরি হয়েছে তার সব বিষয়ের সঙ্গে যে আমরা একমত, এতেই আমরা সন্তুষ্ট, এটা কিন্তু ঘটনা না। কারণ স্বাধীনতার সংগ্রামে তো লক্ষ্য ছিল অন্যরকম, শ্রেণীহীন, শোষণমুক্ত, সুন্দর, স্বাস্থ্যকর একটা ব্যবস্থা হবে। এটা করতে গেলে সংবিধানে যে যে বিষয়গুলি থাকা দরকার, ডক্টর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হলো, লাগু হলো, তাতে সব বিষয় ছিল, ঘটনা তা না। আম্বেদকরই বক্তৃতা করতে গিয়ে বলেছেন, অর্থনৈতিক স্বাধীনতা না আসলে রাজনৈতিক স্বাধীনতা নিরর্থক, অর্থহীন। তাকেও এটা করতে হয়েছে বহু লড়াই করে, এটা ভুলে গেলে চলবে না। আম্বেদকর কমিউনিস্ট ছিলেন না, বরং কংগ্রেস দলের মন্ত্রিসভারই সদস্য ছিলেন। হিন্দু কোড তৈরি করার চেষ্টা করেছিলেন, নারী পুরুষের অধিকার তার মধ্যে সামঞ্জস্য আনার জন্য জওহরলাল নেহরুকে রাজি করিয়েছিলেন। তিনি এবং জওহরলাল নেহরু মিলে যখন হিন্দু কোডের ড্রাফট নিয়ে আসলেন, কংগ্রেস দলের উচ্চ স্তরের নেতৃত্ব আগুন জ্বলে গেল। কি হচ্ছে এটা? জওহরলালের উপর চাপ, জওহরলাল দেখলে তার প্রধানমন্ত্রীত্ব চলে যাবে, এরকম জায়গায় পেছিয়ে গেলেন। ডক্টর আম্বেদকর দেখলেন আমি একলা হয়ে গেছি, ক্ষুব্ধ হয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আপনারা জানেন, যারা খবর রাখেন, হিন্দু ধর্মেরই তো লোক ছিলেন তিনি তো বলছিলেন অসম্ভব এখানে সবচেয়ে বেশি, 5 লক্ষের বেশি তফসিলি অংশের মানুষকে নিয়ে তিনি তো বুদ্ধ ধর্মের সাথে যুক্ত হলেন। এগুলি কে জানে না? তারপরেও তিনি কিন্তু হিন্দু ধর্মের বিরুদ্ধে বিশুদ্ধার করেছেন, ঘটনা তা না। তার অন্যায়, ব্যাধিচার, অসামঞ্জস্য, এগুলো নিয়ে তিনি মতাদর্শের লড়াই সংগঠিত করার চেষ্টা করেছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যা আছে এটাকেই ভেঙে চুরে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি এটাকে রক্ষা করো, অন্তত এটাকে রক্ষা করো। যদি আমাদের ধারণা হয় এতে যা আছে এই সবকিছু আমাদের সব সমস্যার সমাধান, এটা কিন্তু ঠিক হবে না। নির্দেশাত্মক নীতির মধ্যে মানুষের জীবনের মূল সমস্যাগুলি সমাধানের জন্য বিষয় কিছু কিছু অন্তর্ভুক্ত করে বলেছে, এগুলি দৃষ্টিভঙ্গি, বাধ্যতামূলক না। তাহলে কি অর্থ হলো? যারা সংবিধান নাড়াচাড়া করেন তারা এগুলো জানেন। এটাকে কেন আইন করলে না, বাধ্যতামূলক করলে না? ইচ্ছাকৃত। এখানে যে লড়াই করেননি ডক্টর বাবা সাহেব আম্বেদকর, মনে করার কোনো কারণ নেই। সবটা তো তার ইচ্ছা মতো করা সম্ভব ছিল না, যদিও তিনি চেয়ারম্যান ছিলেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই ধাঁচাটাকে অন্তত রক্ষা করতে হবে, আর তার পেটে পিঠে ছুরি চালাতে দেওয়া যাবে না, যেমনটা আপনার আরএসএস এর নেতৃত্বে বিজেপি চালাবার চেষ্টা করছে। কাজে দিস পার্ট এবং আমাদের রাজ্যের যে পরিস্থিতি,
এই দুটো মিলিয়ে সামনের দিনে একটা ব্যাপক আন্দোলন তৈরি করার ক্ষেত্রে তফসিলি জাতি সমন্বয় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা নেবেন। আজকে আপনাদের উপস্থিতি এবং কনভেনশনে শেষ অবধি আপনাদের বড় অংশ যেভাবে আন্তরিকতা নিয়ে এই আলোচনা শুনছেন, শোনা মানে অংশগ্রহণ করা, ইনভলভ হওয়া, এটা আমাদেরকে অন্তত আমি তো অনুপ্রাণিত বোধ করছি। তাই আরেকবার আপনাদেরকে অভিনন্দন জানিয়ে উদ্যোক্তাদেরকে এই কনভেনশনটার আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সামনের দিনে একটা বড় ধরনের লড়াইয়ের একটা মানে ক্ষেত্র তৈরি করে সাধারণ মানুষ শুধু তফসিলি না অন্য অংশের মানুষদেরকেও বৃহত্তর গণ আন্দোলনের ময়দানে টেনে আনবার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই বিশ্বাস ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।